বিয়ের আগে যতবারই বান্ধবীদের সঙ্গে ঘুরতে যেতে চেয়েছি ততবারই মা বলেছে আগে বিয়ে হোক, তারপর বরের সঙ্গে যতই ইচ্ছা ঘুরবি। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর এখন সংসারের চাপ সামলাতে গিয়ে আমার তো আর ঘোরাই হচ্ছে না। তার মানে তখন যাতে আমি ঘুরতে না যেতে পারি তাই জন্য আমার মা আমাকে মিথ্যা কথা বলতো। তুমি ঠিকই বলেছো দিদি, আমার মাও আমাকে একই কথা বলতো, কিন্তু এখন বিয়ের পর বুঝতে পারছি ওসব ঢপ ছিল। আমাদের বরেরা তো সারাক্ষণ শুধু কাজেই ব্যস্ত থাকে, ওরা তো ভুলেই গেছে যে আমাদেরও ঘুরতে নিয়ে যাওয়া দরকার। সারাক্ষণ সংসারের চাপ সামলাই, রান্নাবান্না করি, কাজ করি, কিন্তু আমাদের কোনো ছুটি ছাটা কিচ্ছু নেই। কুমারী এবং প্রিয়ার ছোট যা মালতীও তাদের সুরে সুর মেলায়, কারণ তারা চাইলেও সংসারের চাপ সামলে উঠে ঘুরতে যেতে পারে না। কারণ তাদের শাশুড়ি মা কমলা দেবী সবসময় বাড়ির 3 বৌমাকে সংসারের কাজকর্মে ব্যস্ত রাখে। আচ্ছা, তোমাদের 3 জনের কি কোনো কারণে মন খারাপ? তোমাদের যদি এতই মন খারাপ হয় তাহলে একজন একজন করে গিয়ে বাপের বাড়ি থেকে ঘুরে এসো, আমার কোনো অসুবিধা নেই। যাও মায়ের কাছে ঘুরে এসো, দেখবে মন ভালো হয়ে যাবে। আপনি ঠিকই ধরেছেন মা যে আমাদের 3 জনের মন খারাপ, কিন্তু আমাদের বাপের বাড়ি যাওয়ার জন্য মোটেই মন খারাপ নয়। আর সবসময় আপনি এটা কেন ভাবেন যে বাপের বাড়িতে মায়ের কাছে গেলে আমাদের মন ভালো হয়ে যাবে? আমাদের 3 জনের মা আমাদের বিয়ে দিয়ে বিতাড়িত করে শান্তি পেয়েছে, সুতরাং এতই যদি বাপের বাড়িতে গেলে মন ভালো হতো তাহলে মা সারা জীবন আমাদের 3 জনকে বাপের বাড়িতেই রেখে দিত। আপনি কি বুঝতে পারেন না মা যে আমাদের কেন মন খারাপ? দেখো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে হবে না। তোমাদের কেন মন খারাপ সেটা আমাকে বলো। যদি আমার আয়ত্তের মধ্যে থাকে তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের মন ভালো করে দেওয়ার। আমরা এবার বাইরে কোথাও ঘুরতে যেতে চাই। বিয়ের পর থেকে আমি, বড়দি, মেজদি নিজেদের বড়দের সঙ্গে কোথাও ঘুরতে যাইনি। যখনই ঘুরতে যাওয়ার কথা হয়েছে তখনই আপনার শরীর খারাপ হয়ে গেছে, তাই এবার আমরা 3 জনে ঘুরতে যেতে চাই। কমলা দেবী এরকম ধরনের প্রতিবাদী কথা শুনে একেবারে চুপ করে থাকে, কারণ সত্যি 1 বছরের মধ্যে 3 বৌমা বিয়ে করে আসার পর থেকে এখনো পর্যন্ত কোথাও ঘুরতে যেতে পারেনি, তাই সে কোনো উত্তর দিতে পারে না। আর সেই মুহূর্তে 3 ভাই অফিস থেকে খুশি মেজাজে বাড়িতে ফিরে আসে। মা, একটা দারুণ সুখবর দেওয়ার আছে। আমাদের বস এই উইকেন্ডে মানে আজকে শুক্রবারে নিজের বউয়ের সাথে গোয়াতে ঘুরতে চলে গেছে। আর আমাদেরও যেহেতু নতুন বিয়ে হয়েছে তাই আমাদের 3 জনকেও ছুটি দিয়েছে যাতে আমরাও ঘুরতে যেতে পারি। আর তুমি তো ভালো করেই জানো মা যে আমরা মোটেই ঘুরতে যেতে পছন্দ করি না। আর সেই জন্য আমরা 3 ভাই মিলে ঠিক করেছি এই ছুটির আমেজ কাটানোর জন্য বাজার থেকে ইলিশ মাছ কিনবো, খাসির মাংস কিনবো আর জমিয়ে ঘরে বসে খাবো। আর আমাদের 3 বউ একেবারে জমিয়ে রান্না করবে আর আমরা সবাই একসঙ্গে খেলে খুব মজাও হবে। যেই না 3 ভাই এরকম ছুটিতে বাড়িতে বসে খাওয়া দাওয়া করা এবং গল্প করার কথা বলে তখনই 3 বৌমা রেগে গিয়ে একেবারে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ তারা সেই কবে থেকে ঘুরতে যেতে চাইছে, কিন্তু তাদের বড়দের কোনো রকম উৎসাহ নেই। তোমাদের রান্না করে খাওয়াতে আমাদের বয়েই গেছে, কারণ তোমাদের কোনো লজ্জা নেই। তোমাদের বস পর্যন্ত নিজের বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে আর তোমরা সবসময় কাজের দোহাই দাও। জানো দিদি, পাশের বাড়ির টুম্পা আছে না, এই উইকেন্ডে টুম্পা ওর বরের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে চলে গেল আর পরের সপ্তাহে আসবে। আর এয়ারপোর্ট থেকে নিজের ফটো সোশ্যাল মিডিয়া আপলোড করা শুরু করে দিয়েছে। ওইসব দেখে আমার ভীষণ হিংসা হচ্ছে, কারণ আমিও ঘুরতে যেতে চাই আর এরকম ভাবে ফটো আপলোড করতে চাই। আমি আর কোনো কথা শুনবো না, এবার আমিও ঘুরতে যাব। হ্যাঁ, আমিও ঘুরতে যাব, আমি আর বাড়িতে থাকতে পারবো না। এই বলে 3 বৌমা একেবারে গটগট করে ঘরের মধ্যে চলে যায়। আর 3 ভাই এবং তাদের মা একা একাই দুপুরবেলা বসে খাবার খায়। অন্যদিকে ঘরে গিয়ে 3 বৌমা ঠিক করে তারা 3 জনেই একা একা ঘুরতে বেরিয়ে পড়বে, কারণ তারা এখন 3 জনে 3 জনের সঙ্গী। এই বলে প্রথমে তারা 3 জনে মিলে তৈরি হয়। আর তারা যখন কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ি থেকে বেরোবে সেই সময়, একই বৌমা, তোমরা এই সন্ধ্যাবেলা কোথায় চললে? এখন তো আমাদের চা খাওয়ার সময় আর আমার 3 ছেলে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, তাই তোমরা একটু আমাদেরকে চা করে দাও। আজকে আপনি আপনার নিজের জন্য আর আপনার ছেলেদের জন্য ভালো করে দুধ দিয়ে চা করে নিন, কারণ আমরা এখন চা করতে পারবো না। আমরা 3 জন এখন শপিং মলে শপিং করতে যাচ্ছি। শপিং মলে গিয়ে আমরা ঘুরে ফিরে শপিং করব আর রাত্রিবেলা আসার সময় ডিনার করেই ফিরবো। আমাদের কিন্তু রাত্রিবেলা ফিরতে দেরি হবে, তাই আপনি রাত্রিবেলা রান্না করে রাখবেন। এই বলে 3 বৌমা একেবারে মুখ ঘুরিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে। তারা প্রথমে শপিং মলে গিয়ে ঘোরাফেরা করে আর রাত্রিবেলা ডিনার করে। আর ডিনার করে তারা যখন বাড়িতে ফিরবে সেই সময় তাদের শাশুড়ি মা ফোন করে বলে,
কি ব্যাপারটা কি তোমাদের এখনো ঘোরা হলো না? ঘড়িতে দেখেছো কটা বাজে? রাত্রি 11টা বেজে গেছে। আর রাত্রি 11টার সময় কোন ভদ্রবাড়ির বউরা রাস্তায় থাকে? সারা বাড়ি ফাঁকা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমরা এখন বাড়ি ফিরবো না মা, কারণ আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে। আমাদের ডিনার করা হয়ে গেছে, তাই এখন আমরা তিনজনে ঠিক করেছি নাইট শোতে আমরা সিনেমা দেখব। তাই আপনি আমাদের জন্য অপেক্ষা করবেন না। আর আমরা এরকম অনেক ভদ্রবাড়ির বউ সেজে দেখেছি, আর আমরা ভদ্র সেজে থাকতে পারবো না। এই বলে প্রিয়া মুখের উপর তার শাশুড়ি মায়ের ফোন কেটে দেয়। আর তারা তিনজনে মিলে সিনেমা হলে টিকিট কেটে নেয় আর সিনেমা দেখতে চলে যায়। তারা ঠিক করে যে এবার তারা তিনজনে একটা হোটেলে থাকবে আর সেখানে অনেক রাত পর্যন্ত পার্টি করবে। তাই তারা বাড়িতে মেসেজ করে জানিয়ে দেয় যে তারা আজকে বাড়িতে ফিরবে না। এই বলে তারা তিনজনে ভীষণ পরিমাণে আনন্দ করে। তারা হোটেল রুমে নাচানাচি করে আর সকাল হলে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে দেখে যে কমলা দেবী ইতিমধ্যেই তিন বৌমার বাবা মাকে বাড়িতে ডেকে এনেছে। সত্যি কুমারী, বিয়ের আগে তুই তোর মাকে জ্বালিয়ে খেয়েছিস, যখন যেমন ইচ্ছা নিজের মন মতো চলাফেরা করেছিস, আর বিয়ের পরে এখন শাশুড়ি মাকে জ্বালিয়ে খাচ্ছিস। আজকে দেখলি তো তোর জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে। ছি ছি ছি। কুমারীর বাবার মতো প্রিয়া এবং মালতীর বাবা মাও তাদেরকে ভীষণ পরিমাণে বকাবকি করে, কিন্তু তাদের কোনো কিছুতে যায় আসে না, কারণ তারা মুখে মুখে সঠিক উত্তর দিতে জানে। বেশ করেছি বাবা, আমরা তো কোনো অসভ্য কাজ করিনি। আমরা তিন বৌমা তিনজনের মতো ঘুরে বেরিয়েছি। তোমাদের তিন জামাই যখন বাইরে বেরিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করে, অফিস মিটিং বলে বন্ধুদের সঙ্গে আনন্দ করে, সবসময় আমাদেরকে ছেড়ে একা একা ঘুরতে যায়, তখন তো আমরা কিছু বলি না। এমনকি আমাদের শাশুড়ি মাও মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে পার্কে ঘুরতে যায়, আর আমরা তো তখন বাড়িতেই থাকি। সুতরাং আমাদেরকে কেউ কি ঘুরতে নিয়ে যায়? আর ঠিক সেই জন্যই আমরা কালকে শপিং করতে গেছি, আর তার সাথে রেস্টুরেন্টে খাবার খেয়েছি, সারা রাত পার্টি করেছি, আর সিনেমাও দেখেছি। আমরা তো কোনো ভুল করিনি। আজকালকার দিনের মডার্ন মেয়েরা সকলে এরকম একটু আনন্দ করেই থাকে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখছি, আমরা এবার শহরের বাইরে তিনজনে মিলে ঘুরতে যাব, আর আমাদেরকে কেউ আটকাতে পারবে না। দেখেছেন দাদা, আপনারা দেখুন আপনাদের মেয়েদের কেমন ধোপার চুলোর মতো মুখ। আপনাদের তিনজন সোনার টুকরো মেয়ের ঘুরে ফিরে বেড়ানোর জ্বালাই কালকে সারাদিন আমাকে রান্না বান্না করতে হয়েছে। একে আমার কোমরে ব্যথা, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, তার উপর আমি বাড়ির সব কাজ করেছি। আপনাদের তিন মেয়েকে বাড়ির বৌমা করে আমি খুব ভুল করেছি। এত কিছু বলেও যখন তিন বৌমা শোধরায় না, তখন তাদের বাপের বাড়ির লোকেরা সেখান থেকে মন খারাপ করে ফিরে যায়। আর শাশুড়ি মায়ের কপালেও হাত পড়ে, কারণ সেদিনও তিন বৌমা নিজেদের মর্জি মতো ঘুরতে বেরিয়ে পড়ে, আর সংসারের দায়িত্ব গিয়ে পড়ে শাশুড়ি মায়ের উপর। কয়েকদিন পর তারা তিন বৌমা ঠিক করে এবার তারা তিনজনে গোয়াতে ঘুরতে যাবে। তোমরা তিনজনে যদি একা একা এরকম গোয়াতে ঘুরতে যাও, তাহলে কিন্তু তোমরা আর বাড়িতে ফিরে আসবে না, একেবারে ডাইরেক্ট বাপের বাড়িতে ফিরে যাবে। আর জীবনেও যেন তোমাদের পা এই বাড়ির চৌকাঠের ভেতরে না পড়ে। আমি তোমাদের তিনজনের বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। কমলা দেবীর কথা শুনে তিন বৌমা ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তারা একেবারেই হেরে যাওয়ার মেয়ে নয়। তাই তারা জেদ ধরে বসে থাকে যে করেই হোক তারা সকল বাধা নিষেধ পেরিয়ে গোয়াতে ঘুরতে যাবেই। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তারা সমস্ত বাধা নিষেধ উপেক্ষা করে ফ্লাইটে চেপে বসে। আচ্ছা, আমরা তিনজনে কারোর কোনো কথা না শুনে গোয়ায় যাওয়ার ফ্লাইটে তো চেপে উঠলাম, কিন্তু তারপর বাড়ি ফিরে যদি আমাদের শাশুড়ি মা আর আমাদের স্বামীরা আমাদেরকে শ্বশুর বাড়িতে থাকতে না দেয়, তখন আমরা কোথায় যাব? আরে তুমি চিন্তা করছো কেন? তুমি জাস্ট কিছুদিন অপেক্ষা করো, দেখবে তারপর আমাদের শাশুড়ি মা আর আমাদের স্বামীদের এমন ঘোড়ার নেশা লাগবে যে এই বিষয়টা তারা ভুলেই যাবে, আর শ্বশুর বাড়িতে থাকতে দেবে না, মানে ওদের ঘাট থাকতে দেবে। আমি ওসব ব্যাপারে কিছু জানি না। আমি এখন গোয়াতে গিয়ে মজা করতে চাই, তারপর যা হবে দেখা যাবে। জীবনে প্রথমবার বাইরে ঘুরতে যাচ্ছি। আই ওয়ান্ট টু এনজয় মাইসেলফ। এই বলে তিন বৌমা গোয়াতে গিয়ে ভীষণ পরিমাণে মজা করে, আর সোশ্যাল মিডিয়ায় নিজের শাশুড়ি মা এবং বরদেরকে দেখিয়ে ভালো ভালো ছবি আপলোড করতে থাকে। এর ফলে কমলা দেবী এবং তার তিন ছেলে সেই ফটো দেখে একেবারে জ্বলে পুড়ে মরে যায়। আর এরই মধ্যে একদিন হঠাৎ করে প্রিয়া বাড়িতে ফোন করে বলে, হ্যালো মা, আপনারা কোথায় আছেন? তাড়াতাড়ি গোয়াতে চলে আসুন। জানেন কি হয়েছে? আমরা সবাই মিলে সমুদ্রে মজা করছিলাম, তখন আপনার বড় বৌমা ছোট বৌমা সমুদ্রের জলে ডুবে গেছে। ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাড়াতাড়ি চলে আসুন আপনারা, আমার খুব ভয় করছে।
কি তুমি কি বলছো বৌমা? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমাদের কতবার করে বারণ করেছিলাম যে তোমরা গোয়াতে ঘুরতে যেও না, কিন্তু তোমরা আমাদের কোনো কথা শোনোনি। দেখেছো কি বিপদ ঘটিয়েছো এখন? এখন আমি তোমাদের বাপের বাড়িতে কি জবাব দেব? তুমি অপেক্ষা করো, আমরা এক্ষুনি আসছি। কমলা দেবী কাঁদতে কাঁদতে তার 3 ছেলেকে সেই বিষয় জানায়, আর তারা তখনই তৎকালে প্লেনের টিকিট বুক করে গোয়াতে গিয়ে পৌঁছায়। আর তারা ভয়ের চোটে গাড়ি নিয়ে কাঁদতে কাঁদতে যখন সমুদ্রের ধারে গিয়ে পৌঁছায়, তখন তারা দেখে যে তাদের 3 বৌমা একেবারে দিব্যি দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কেউ সমুদ্রে ডুবে যায়নি, বরঞ্চ 3 জনেই খুবই আনন্দে করে সমুদ্রে স্নান করছে। আর এই দেখে কমলা দেবী এবং তার 3 ছেলে প্রচন্ড পরিমাণে রেগে যায়। কি সাংঘাতিক মেজো বৌমা, তুমি তার মানে আমাদেরকে মিথ্যা কথা বলে মস্করা করে আমাদেরকে এত দূর টেনে নিয়ে আসলে? তুমি জানো আমাদের প্রাণ বেরিয়ে গেছে একেবারে, আমরা পুলিশকে পর্যন্ত খবর দিয়েছি। তুমি একদমই কিন্তু ব্যাপারটা ঠিক করোনি, তোমাকে আমি শাস্তি দেব। আরে শাস্তি পরে দেবেন মা, আমি কিন্তু আপনাদের ভালোর জন্যই এই মিথ্যা কথাটা বলেছি। কারণ দেখুন, আমরা 3 বৌমা যতই ঘুরতে ভালোবাসি না কেন, নিজের শাশুড়ি মা আর স্বামীদেরকে ছাড়া কি ঘুরতে ভালো লাগে বলুন? তাই আমি জানতাম আমি যদি মিথ্যা কথা না বলতাম তাহলে আপনারা কখনোই এখানে আসতেন না। এবার চলুন আমরা সবাই মিলে একসঙ্গে মজা করি, আর বাড়ি ফিরলে তারপর আপনি আমাদের 3 জনকে শাস্তি দেবেন, নো প্রবলেম। এই বলে 3 বৌমা কমলা দেবী এবং তার 3 ছেলের গায়ে সমুদ্রে জল ছিটিয়ে দেয়। এর ফলে সমস্ত রাগারাগি ভুলে গিয়ে তারা পরিবারের সকলে মিলে গোয়াতে ভীষণ পরিমাণে মজা করতে শুরু করে। আর এতদিন পর কমলা দেবী তার 3 ছেলে এবং 3 বৌমার সঙ্গে ঘোরাঘুরি করে খুবই আনন্দ পায়। এর ফলে কমলা দেবী তার বৌমাদের ধন্যবাদ জানায়। 2 দিন পর তারা ঘুরে ফিরে আবার নিজেদের বাড়িতে ফিরে আসে। তারপর থেকে মাঝে মধ্যেই তারা পরিবারের সকলে মিলে ঘুরতে যায়। আজকে বিমলা দেবী এবং রাকেশ বাবুর কাছে অত্যন্ত খুশির একটা দিন ছিল। আজকে তাদের বাড়ির একমাত্র মেয়ের বিয়ে। এই দিনটা যে তাদের জীবনে কখনো আসবে এটা রমেশ বাবু এবং বিমলা দেবী একেবারেই ভাবেনি। তারা সারা বাড়ি ফুলে ফুলে সাজিয়ে দেয়, চারিদিকে গান বাজনা হতে থাকে। সবার মনের মধ্যে যেন কত খুশি লুকিয়েছিল যেগুলো তারা এত বছরেও প্রকাশ করতে পারেনি। কিন্তু আজকে সবার খুশি বাঁধন ছাড়া। এই এত আনন্দের মুহূর্ত দেখে বিমলা দেবী এবং রমেশ বাবু নিজেদের মধ্যে আলোচনা করা শুরু করে। সত্যি আমাদের কপালে এই সুখটা লেখা ছিল, আমি নিজেও ভাবতে পারিনি। আমাদের একমাত্র মেয়ের আজকে বিয়ে, যদিও ওকে বিয়ে দিয়ে নিজের থেকে দূরে করার কোনো ইচ্ছাই আমার ছিল না। তা বললে হয় কি, আমরা কি সারা জীবনের সাথে থাকতে পারবো, নাকি ওর সারা জীবন খেয়াল রাখতে পারবো? তার চেয়ে ভালো যে এই কাজটা করা সবচেয়ে বেশি উপযুক্ত, তার হাতেই নিজের মেয়েকে তুলে দেওয়া। সত্যি সৌরভের সম্বন্ধটা এমন অদ্ভুত ভাবে আমাদের কাছে এলো যে না করে আর পারলাম না। এমন ভালো ছেলে আর কটা দেখেছো বলো তো তুমি? সত্যি সৌরভ খুব ভালো ছেলে। ও যেভাবে শুরু থেকে আমাদের সাহায্য করেছে আর আমাদের নাতি নাতির জন্য যেভাবে খেটেছে, সেরকম খুব আপন লোক হলে তবেই করে। আর আমি যে সাহায্য করলাম তার বেলা আমার কথা বুঝি তোমাদের মাথায় নেই? আমার কথা বুঝি তোমাদের মাথাতে আসছে না? অবশ্য মাথায় আসলে এত তাড়াতাড়ি কি আমার বিয়ে দিয়ে দিতে? তোমাদের যত ভালোবাসা সব তো অন্যের ছেলের প্রতি। তুই না থাকলে আমাদের জীবনে এত বড় খুশির দিনটা কখনোই আসতো না। তোকে ভালো না বেশি আমরা যাবো কোথায়? আর অন্যের ছেলে কি রে? নিজের স্বামীর ব্যাপারে কেউ এইভাবে কথা বলে? এভাবেই রমেশ বাবু এবং বিমলা দেবী তাদের একমাত্র মেয়ের সঙ্গে সুখ দুঃখের মুহূর্ত ভাগ করে নেয়। আজকে তাদের গোটা বাড়িটা যেন উৎসবে মেতে উঠেছে। এরকম আনন্দের মুহূর্তে স্নেহা তার শাশুড়ি মা, শ্বশুরমশাই এবং ননদকে একসঙ্গে গল্প করতে দেখে তার সঙ্গে ঘটে যাওয়া পুরানো দিনের কথা মনে করতে থাকে। কয়েক মাস আগে পর্যন্ত এই বাড়ির অবস্থা একেবারে বিপরীত ছিল। আমি কিন্তু তোমাকে আগেই বলে দিচ্ছি বৌমা, আমার কিন্তু নাতনি চাই। আমার মেয়েকে তোমাকেই কিন্তু আমার কাছে ফিরিয়ে দিতে হবে। তুমি আমার কথা রাখতে পারবে তো? আমি কিভাবে আপনাকে কথা দিতে পারবো বলুন তো মা? এসব কিছু কি আমার হাতে? আমি চাইলেই কি সবকিছু পরিবর্তন করে দিতে পারবো? অধিকাংশ বাড়িতেই যেমন পুত্র সন্তান জন্মানোর আনন্দটা বড্ড বেশি করে বোঝা যায়, তেমনটা কিন্তু স্নেহাদের বাড়িতে হয় না। তাদের বাড়িতে পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তান জন্মানোটাই যেন বড্ড বেশি শ্রেয়। আসলে স্নেহা শ্বশুর শাশুড়ি অর্থাৎ রমেশ বাবু এবং বিমলা দেবী অনেকবার চেয়েও কন্যা সন্তান পায়নি। কন্যা সন্তানের চেষ্টায় একের পর এক তাদের 4টি ছেলে হয়েছে। 4টে ছেলের পর তাদের কোলে একটি কন্যা সন্তান আসে। তখনও নিয়তির নির্মম পরিহাসে সেই কন্যা সন্তানও তাদের চোখের সামনে থেকে কোথায় যেন হারিয়ে যায়।
তাই বড় ছেলে আবিরের স্ত্রী স্নেহা যখন গর্ভবতী হয় তখন তাদের সবার একটাই চাহিদা থাকে, স্নেহার গর্ভে যেন একজন কন্যা সন্তানই আসে। আর এই কারণেই স্নেহার চিন্তা যেন বাড়তেই থাকে। যত দিন যাচ্ছে তোমার চোখ মুখ এইভাবে শুকিয়ে যাচ্ছে কেন? তুমি কি খুব চিন্তা করছো? তোমার অসুবিধা হলে আমাকে বলতে পারো। আমার সত্যি সত্যি ভয় করছে, যদি আমারও ছেলে হয় তখন কি হবে বলো তো? কেউ আমাকে আর পছন্দ করবে না, আমি বাবা মায়ের মনের ইচ্ছাটাও পূরণ করতে পারবো না। এসব ভেবেই আমি নিজেকে ঠিক রাখতে পারছি না আবির। আমাদের বাচ্চা ছেলে হবে না মেয়ে সেটা তো ঠিক করার অধিকার আমাদের হাতে নেই। উপরওয়ালা যেটা চাইবেন সেটাই হবে। তুমি এসব ভেবে একদম চিন্তা করো না। চিন্তা তো একটু হচ্ছেই, তুমি উপরওয়ালার কাছে প্রার্থনা করো যেন আমার গর্ভে উনি কন্যা সন্তানই দেন। এসব বাদ দাও, আজকে বরং তুমি আমাকে বলো তোমাদের একমাত্র বোন কিভাবে তোমার বাবা মায়ের চোখের সামনে থেকে হারিয়ে গেছে? হারিয়ে তো যায়নি স্নেহা, আমার বোনকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। বোনের তখন সবেমাত্র 2 দিন বয়স ছিল। মা নিজের হাসপাতালের বেডে ঘুমাচ্ছিল আর আমরা সবাই বাইরে বসে বোনকে দেখতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরে মায়ের চিৎকারে হসপিটাল কেবিনে ঢুকে দেখি বোন দোলনায় নেই। এটা কখনো সম্ভব? তোমরা তো বাইরেই বসেছিলে, আর তোমরা কাউকে ভেতরে আসতে যেতে দেখলে না? না গো, ভেতরে একজন নার্স ছিল, ও মায়ের পাশে বসে থাকতে থাকতে প্রায় অঘরে ঘুমিয়েই পড়েছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল এমন একটা পাপ কাজ সে করেনি। তুমি এত শিওর হচ্ছ কিভাবে যে ওই মহিলা বাচ্চা চুরি করেনি? হতেও তো পারে ও বাচ্চা চুরি করে আবার ঘুমানোর অভিনয় করছিল। আরে বাবা, সে যদি বাচ্চাটা নিত তাহলে তো বাচ্চাটাকে নিয়ে তাকে বাইরে বেরোতে হতো, আর আমরা তো কেবিন থেকে কাউকেই বাইরে বেরোতে দেখিনি। আর তাছাড়া কেবিনের সব জায়গাতে খুঁজে কোথাও তো বোনকে দেখতে পাইনি। তার মানে একটা বাচ্চা এমন ভাবে হাওয়ায় উড়ে গেল? এসব আমার মাথায় কিছুই ঢুকছে না। ওই দেখো, তোমার বাচ্চা লাথি মারলো, তার মানে ওর মাথাতেও কিছু ঢোকেনি। স্নেহার কথা শুনে আবির হাসতে থাকে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কেটে যায়। আজকাল স্নেহার শরীর বেশ খারাপ থাকে। বিছানা থেকে উঠে একা একা বাথরুম যাওয়াটাও যেন তার কাছে একটা শাস্তি বলে মনে হয়। তার এই অসুবিধার কথা তার বাড়ির সকলেই বুঝতে পারে এবং সকলেই স্নেহার পাশে থেকে তাকে সাহায্য করার পুরোপুরি ভাবে চেষ্টা করে। এখন বৌমার সাথে 24 ঘন্টা থাকতে পারবে এমন কাউকে আমাদের দরকার। আমি চাই না আমার নাতনির কোনো রকমের ক্ষতি হোক। তোরা আজকালের মধ্যেই এমন কাউকে জোগাড় কর। 24 ঘন্টা কেউ থাকতে পারে না মা, সেই মানুষটার একটা বিশ্রামের দরকার। আর কেউ যদি থাকতেই চাই তাহলে সে অনেক টাকা দাবি করবে। টাকা নিয়ে যে আমাদের কোনো মাথা ব্যথা নেই সেটা তুই ভালো করেই জানিস। যত টাকা লাগে আমি দেব, তুই শুধু এমন একজনকে জোগাড় কর যে বৌমার সাথে 24 ঘন্টা থাকতে পারবে। আমার চেনা এমন একজন আমাদের অফিসে আছে। আমাদের অফিসে একজন কলিগের মায়ের অসুস্থতার সময় সেই মেয়েটি সারাদিন রাত খেটে তার মায়ের সেবা করেছিল। তবে তাকে কোথায় পাবো সেটাই তো জানি না। কেন? তুই তোর অফিস কলিগকে জিজ্ঞাসা কর ওই মেয়েটাকে ও কোথা থেকে পেয়েছিল। তার থেকে খোঁজ নিয়ে কালকের মধ্যেই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আয়। আমার বৌমা আর নাতনির কোনো অসুবিধা হোক আমি সেটা আর চাই না। বিমলা দেবীর কথা শুনে আবির এবং মৈনাক দুজনেই সেখান থেকে চলে যায়। মৈনাক সমস্ত রকমের খোঁজ খবর নিয়ে সেই মেয়েটিকে তাদের বাড়িতে নিয়ে আসে। বড্ড সাদামাটা ছিমছাক পোশাক পরা অতি সাধারণ একটি মেয়ে। তাকে দেখলেই বোঝা যায় টাকা পয়সার অভাবেই তার জীবন কেটেছে। আর মেয়েটি অত্যন্ত ভদ্র নম্র হওয়ায় বিমলা দেবী আর কোন রকমের বিচার না করেই মেয়েটিকে তার বৌমার আয়া হিসেবে নিযুক্ত করে। তোমাদের বাড়িতে কোনো মেয়ে নেই? তোমার শাশুড়ি মায়ের সবকটাই ছেলে, সেই কারণেই বোধহয় ওনার নাতনির এত ইচ্ছা, তাই না? একদম ঠিক বলেছ। আর এই কারণেই চিন্তায় আমার রাতে ঘুম আসতে চায় না। আমারও যদি মেয়ের জায়গায় ছেলে হয় তাহলে বোধহয় শাশুড়ি মা আমাকে আর এই বাড়িতে থাকতেই দেবে না। এই প্রথমবার বোধহয় কোনো ঠাকুমাকে দেখলাম যে কিনা নাতনিকে এত পছন্দ করে। কিছু তো নিশ্চয়ই ব্যাপার আছে, তাই না? আসলে আমার শাশুড়ি মায়ের একটা মেয়ে হয়েছিল, কিন্তু সে তার জন্মের 2 দিন পরেই হারিয়ে গিয়েছে। এভাবে স্নেহা পায়েলকে সমস্ত কথা বলে। সবটা জানার পর পায়েলেরও খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। স্নেহা সন্তান জন্ম নেওয়ার দিন চলে আসে। সৌভাগ্যবশত স্নেহার কন্যা সন্তানই হয়। এই ঘটনায় সারা বাড়ি আনন্দে মেতে ওঠে। কিন্তু জন্মের পরেই স্নেহার সন্তান এক মারণ রোগ নিয়ে পৃথিবীতে আসে। সেই রোগের কারণে তার প্রচুর রক্তের প্রয়োজন হয়। কিন্তু স্নেহার মেয়ে তার শাশুড়ি মায়ের মতোই এক অদ্ভুত ধরনের রক্ত নিয়ে জন্মায়, যা গোটা পৃথিবীতে মাত্র 16% লোকেরই থাকে। আবার সেই অভিশপ্ত রক্ত? এইসব আমার কারণেই হয়েছে। আমার জন্যই আমার মেয়ে এই রক্ত নিয়ে জন্মেছিল। আর আজকে আমার নাতনিরও সেই একই অবস্থা হলো। ডাক্তার বলেছিল গোটা শহরে আমি আর আমার মেয়ে ছাড়া আর কারোর এই ব্লাড গ্রুপ নেই। তাহলে আপনি আপনার নাতনিকে রক্ত দিয়ে দিন, যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। আমার শরীরে এত রোগ, তার উপরে আমার ব্লাড সুগার আছে। আমার রক্ত দিয়ে ও আরো অসুস্থ হয়ে যাবে।
আমারও তো RH ফ্যাক্টর, আমার শরীরেও আপনার মতো একই রক্ত আছে, আর আমার কোনো রোগও নেই। আপনারা চাইলে আমি রক্ত দিতেই পারি। মিথ্যা কথা বলছো কেন? তোমার আমার মতো একই রক্ত হতেই পারে না। ডাক্তারবাবু বলেছিল এই শহরে শুধুমাত্র আমার আর আমার মেয়েরই একই রক্ত ছিল, আর তুমি তো অন্য কারোর সন্তান। এখন আর এসব আলোচনা করার সময় নেই। আপনি আসুন ম্যাডাম, আপনি রক্ত দেবেন, তবেই আমরা বাচ্চাটার প্রাণ বাঁচাতে পারবো। এই বলে সৌরভ পায়েলকে নিয়ে চলে যায়। এই ঘটনায় আর কারোর কিছু মনে না হলেও আবিরের মনে বেশ খটকা লাগে। আবির এবং তার 3 ভাই তাদের বোনের নিরুদ্দেশ হওয়ার রহস্য উদ্ঘাটন করতে আবার সেই হসপিটালেই ফিরে যায় যেখানে তাদের বোন জন্মেছিল। সেখানে গিয়ে ওই পুরানো নার্সের ঠিকানাও তারা খুঁজে বের করে। ওই নার্সের বাড়িতে গিয়ে তারা 4 ভাই তাকে নানান রকম জিজ্ঞাসাবাদ করা শুরু করে। আপনি তার মানে আমার বোনকে সেদিন চুরি করেছিলেন, তাই তো? আর আপনার ঘরে তো দেখতে পাচ্ছি পায়েলের বেশ কয়েকটা ছবিও আছে। মানে এতদিন আপনি ওকে আপনার কাছে রেখেছিলেন? এটা কত বড় অপরাধ, আপনি সেটা জানেন? কেন চুরি করেছিলেন আমার বোনকে? আমি যেদিন তোমার বোনের ব্লাড রিপোর্ট পেয়েছিলাম, আমি সেদিনই জানতে পেরেছিলাম ওর শরীরে কোন রক্ত বইছে, আর আমি ওকে চুরি করে নিয়েছিলাম। বিদেশি মার্কেটে এই রক্তের প্রচুর দাম। যখনই কারোর এই রক্তের দরকার পড়তো, আমি অনেক মোটা টাকা নিয়ে পায়েলের সেই রক্ত বিক্রি করে দিতাম। আমি গরিবের মতো থাকতে পারি, কিন্তু আমার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে। আপনার এত বড় সাহস! আপনি এত বড় দোষটার কথা এভাবেই গর্ব করে বলছেন? লজ্জা করছে না আপনার? কিভাবে চুরি করলেন সেদিন আমার বোনকে? হাসপাতালে তোমার মায়ের কেবিনের জানালার বাইরে আমার লোক দাঁড়িয়েছিল। আমি তোমাদের বোনকে জানালা দিয়ে বের করে ওদের হাতে তুলে দিয়েছিলাম। তারপর নিজে ঘুমিয়ে পড়ার অভিনয় করেছিলাম, আর তোমরা বুঝতেও পারোনি হঠাৎ করে বাচ্চাটা কিভাবে উবে গেল। এই সমস্ত কথা আবির এবং তার ভাইয়েরা মোবাইলে রেকর্ড করে। সব কথা প্রমাণ সহ পুলিশকে জানালে পুলিশ সুধাকে গ্রেপ্তার করে। আবির বাড়িতে এসে সমস্ত সত্যি কথা সবাইকে বলে দেয়। বিমলা দেবী আর রমেশ বাবুর খুশির কোনো ঠিকানা থাকে না। এতদিন তাদের গোটা বাড়িটা একটা মেয়ের জন্য কেমন যেন দুঃখী হয়ে থাকতো, আর এখন তাদের বাড়িতে দুটো মেয়ে। এভাবেই তাদের দিন খুবই সুখের সাথে কাটতে থাকে। মাঝে মাঝে স্নেহার এবং তার বাচ্চা চেক আপ করতে সৌরভ তাদের বাড়িতে আসে। রোজ আসা যাওয়া থেকে ধীরে ধীরে সৌরভ এবং পায়েলের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। শুভ দিন দেখে বিমলা দেবী এবং রমেশ বাবু সৌরভের সাথে পায়েলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই একটা মেয়ে আমাদের বাড়িতে আসতেই বাড়িটা কেমন যেন হাসিতে খুশিতে ভরে গেছে। আমি বাবা মাকে এত খুশি হতে এর আগে কখনো দেখিনি। শুধু বাবা মা? আমরা 4 ভাই কতটা খুশি সেটা তুমি দেখতে পাওনি? পায়েলের জন্য আমাদের মেয়ে হেসে খেলে জীবন কাটাচ্ছে, এর জন্য তুমি খুশি নাও? আর তাছাড়াও আজ আমাদের বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, আর তাছাড়াও তো আজ আমাদের বাড়িতে একমাত্র মেয়ের বিয়ে। সবাইকে তো খুশি থাকতেই হবে। যে তোমাদের বাড়ির একমাত্র মেয়ে, সে নাকি গরিবদের মতো বস্তিতে বড় হয়েছে। শুধু তোমাদের বাড়ির একমাত্র মেয়ে, এমন একটা অদ্ভুত রক্ত যার শরীরে বইছে, তাকে তো এই গোটা শহরের একমাত্র অন্যতম মেয়ে বললেই চলে। সেই মেয়ে দিন রাত লোকের বাড়িতে আয়ের কাজ করেছে, আর তার রক্ত বিক্রি করে অন্যজন নিজের ব্যাংক ব্যালেন্স বানিয়েছে। এসব ভাবলেই আমার গা শিউরে ওঠে। এসব কথা একদম ভাবতে হবে না। অনেক দুঃখ কষ্ট চিন্তায় আমাদের দিন কেটে গেছে, আর সেসব দিন ফিরে আসবে না। তাই সেসব কথা ভেবে মন খারাপ করার কোনো দরকার নেই। চল আমরা মণ্ডপের কাছে যাই। এই বলে আবির এবং স্নেহা তাদের ছোট্ট মেয়ে পরীকে নিয়ে পায়েল এবং সৌরভের বিয়ের মণ্ডপের পাশে যায়। পায়েলকে এত খুশি হতে তারা আগে কখনো দেখেনি। প্রথম যখন পায়েল তাদের বাড়িতে এসেছিল, তখন পায়েলকে দেখলে মনে হতো সে হাসতেই পারে না, আর আজকে পায়েলের হাসি যেন বাদ মানছে না। হাসিতে খুশিতে কিছুক্ষণের মধ্যেই সৌরভ এবং পায়েলের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর পায়েল তার শ্বশুর বাড়িতে হাসি খুশি দিন কাটাতে থাকে।